প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই জীবন বিজ্ঞানের 2 মার্কসের সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের সামনে আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না, কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাঁটাই করে এখানে রেখেছি। কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু 24টি নম্বর কমন পেয়ে যাবে, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে গেলাম। তো দেখো, প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে তোমাদের 2 মার্কসের 4টি প্রশ্ন আসবে। আমরা যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখে নাও প্রথম প্রশ্নটি, রক্তে শতকরা মাত্রা কিভাবে নিয়ন্ত্রিত হয় ব্যাখ্যা করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর আগের প্রশ্নটি দেখো, স্নায়ুকোষ, স্নায়ুতন্ত্র ও স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। 3 দাগের প্রশ্নটি দেখো, একজন মানুষের মস্তিষ্কের পশ্চাৎ ভাগ ক্ষতিগ্রস্ত হলে কি কি কাজ ব্যাহত হয়। এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্নটি দেখো, কেন অড্রিনালিন হরমোনকে আপদকালীন হরমোন বলে। প্রতিবর্ত ক্রিয়া কিভাবে মানুষের প্রাত্যহিক জীবনে সাহায্য করে, 2টি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। নিচের কাজগুলির মধ্যে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম তালিকাভুক্ত করো। দেখো, নেফ্রনের দূরবর্তী নালিকা থেকে জলের পুনঃশোষণ বৃদ্ধি, তারপরে নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুবাহু গাত্রে প্রতিস্থাপন, স্তন্যগ্রন্থি থেকে দুগ্ধ উৎপাদন নিয়ন্ত্রণ, জরায়ুবাহুর সংকোচন বৃদ্ধি। এই যে প্রশ্নটি, এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমাদের বলবো, যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে। পরে প্রশ্নটি দেখো, উপযোজন কাকে বলে। তারপরে প্রশ্নটি, নিম্নলিখিত অঙ্গের ওপর অড্রিনালিন ও নরঅড্রিনালিন হরমোনের প্রভাবের তুলনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, ভ্রূমগ্রন্থি, হৃৎপিণ্ড, ত্বক। পরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা লেখো। হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো। পাখির গমনে উড্ডয়ন পেশির ভূমিকা লেখো। ট্রপিক চলন ও ন্যষ্টিক চলনের পার্থক্য লেখো। হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো। এই যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ আমরা রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা যদি খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পাবে। এবং যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে। তারপরে দেখো 14 দাগের প্রশ্নটি, নিম্নলিখিত কাজগুলি মস্তিষ্কের কোন কোন অংশগুলি দ্বারা নিয়ন্ত্রিত হয় তা লেখো। মূত্র নির্গমন, তৃষ্ণা নিয়ন্ত্রণ, লালাকরণ নিয়ন্ত্রণ, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ। পরের প্রশ্নটি দেখো, কৃত্রিম হরমোন কাকে বলে, উদাহরণ দাও। মানব দেহে থাইমক্সিন হরমোন কি কি ভূমিকা পালন করে। মোস্ট ইম্পর্টেন্ট, অক্সিনের গঠনগত বিশেষত্বগুলি কি কি। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাইটোকিনেসিসের মধ্যে পার্থক্য লেখো। নিম্নলিখিত অঙ্গের ওপর অড্রিনালিন ও নরঅড্রিনালিন হরমোনের প্রভাব তুলনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু দেখো, ত্বক, হৃৎপিণ্ড, লালাগ্রন্থি, ঘর্মগ্রন্থি। দেখো, তোমাদের জন্য আমরা এখানে যে 19টি প্রশ্ন রেখেছি, তোমরা যদি এই 19টি প্রশ্ন খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 4টি প্রশ্ন হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। কারণ এই প্রশ্নগুলো আমরা খুব বাছাই ছাঁটাই করে রেখেছি। তোমরা কেবলমাত্র দেখো, এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখে নাও দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা থেকে। দেখো, জীবনের প্রবাহমানতা থেকে তোমাদের 3-এর 5 দাগ থেকে 3-এর 7 দাগের প্রশ্নগুলো এখান থেকে আসবে। এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রেখেছি, কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। দেখো, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে 2টি বিষয়ের পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, ক্রোমোজোম, জিন ও ডিএনএর মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করে। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, ছকের সাহায্যে দেখা উদ্ভিদের ওজন বংশবিস্তার কিভাবে ঘটে। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের 2টি সুবিধা ও অসুবিধা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, বৃদ্ধির দশাগুলি কি কি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, কোষ চক্রের বিভিন্ন দশাগুলি কি কি এবং এস দশার একটি কাজ লেখো। মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন। ছবির সাহায্যে দেখাও হাইড্রার কোষোদ্গম পদ্ধতি। ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য লেখো। প্রোফেজ ও টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এরূপ 2টি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, ক্রেসিং ওভার কি। কোষ চক্রে এস দশার গুরুত্ব লেখো। কোষ চক্রের জিও ও জিও1 দশা কি, উদাহরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট, সুপুষ্প উদ্ভিদের নিষেকের পর জাইগোট থেকে কিভাবে নতুন উদ্ভিদ তৈরি হয়। মোস্ট ইম্পর্টেন্ট, একটি ফানের যৌনক্রমের পর্যায় চিত্রের সাহায্যে দেখাও। এই প্রশ্নটি ততটা গুরুত্বপূর্ণ নয়, তাও তোমরা কিন্তু একটু দেখে নেবে এই প্রশ্নটি। তারপরে দেখো, ক্রাটিং এর মাধ্যমে কিভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কোষ বিভাজনের 2টি তাৎপর্য লেখো। স্টোগোসিয়ন বলতে কি বোঝো। একটি ছেলে বা একটি মেয়ের বসন্তী দশায় যে পরিবর্তন ঘটে তা লেখো। দেখো, এখানেও আমরা
19টি প্রশ্ন রেখেছি। এই 19টি প্রশ্ন তোমরা যদি খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে গেলাম। তারপরে দেখে নাও তৃতীয় অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে মাধ্যমিক প্রশ্নপত্রে তোমাদের 3-8 দাগ থেকে 3-10 দাগের প্রশ্নগুলো কিন্তু এখান থেকেই আসবে। তো দেখে নাও, জেনেটিক কাউন্সিলিং বলতে কি বোঝো, অটোজম নিয়ন্ত্রিত মানব বৈশিষ্ট্যের উদাহরণ দাও, মেন্ডেল দ্বিসংকরজনন সূত্রটি বিবৃতি করো। তারপরে দেখো হিমোফিলিয়া রোগে কিভাবে বংশগত সঞ্চালন ঘটে একটি ক্রেসের সাহায্যে দেখাও, কালো ও কর্কশ গিনিপিকের জিনোটাইপ কি কি হতে পারে তা বিশ্লেষণ করো। তারপরে দেখো হেমোরো জাইগাস ও হেটারোজাইগাস অবস্থানের মধ্যে পার্থক্য লেখো, গিনিপিকের প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণ সহ তালিকাবদ্ধ করো, থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি কি কি। তারপরে দেখো জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে সম্পর্কটি, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। মেন্ডেল কিভাবে মটর গাছের ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন তা ব্যাখ্যা করো, মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা লেখো, প্রকট ও প্রস্থচ্ছেদ বৈশিষ্ট্যের উদাহরণ এর সাহায্যে বুঝিয়ে দাও। এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হিমোফিলিয়া রোগ কত প্রকারের, এর কারণ কি, পৃথিবীতে বর্ণাঢ্য মহিলার তুলনায় বর্ণাঢ্য পুরুষের সংখ্যা বেশি হয় কেন, ইস্টেক্রেস কি, এর প্রয়োজনীয়তা কি, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত অভিন্ন হয়, বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সংকরায়ন পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশ পায় তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। দেখো এখানে তোমাদের 17টি প্রশ্ন রয়েছে, এই 17টি প্রশ্ন কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু যে প্রশ্নগুলোতে আমরা দেখো হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে, প্রত্যেককেই বলছি। তারপরে দেখো অধ্যায় 4 অভিব্যক্তি ও অভিযোজন থেকে দেখে নাও, প্রশ্ন নম্বর 3-11 থেকে 3-13 দাগের যে প্রশ্নগুলো তোমরা এখান থেকে পাবে অভিব্যক্তি ও অভিযোজন থেকে। তো দেখে নাও প্রশ্নগুলো, শব্দচিত্রের সাহায্যে ঘোড়ার বিবর্তনটি বিবৃতি করো। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তোমাদের সকলকেই বলছি। পরের প্রশ্নটি দেখো, শিম্পাঞ্জিরা খাবারের জন্য কিভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। তোমার অভিজ্ঞতা থেকে যোগ্যতমের উদ্বর্তন কিভাবে ঘটেছে তার 2টি উদাহরণ দাও। জীবজগতে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ দাও। তারপরে দেখো জীবন সংগ্রাম কিভাবে একটি প্রজাতির অস্তিত্বে সহায়তা হতে পারে তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এবং দেখো যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে, বারবার বলছি। তারপরে দেখো পটকার গঠন কিভাবে রুই মাছের গমনে সহায়তা করে তা ব্যাখ্যা করো, সমস্ত অঙ্গ কিভাবে অভিব্যক্তিকে সাহায্য করে তা বিশ্লেষণ করো, লবণ সহনশীলতা সুন্দরী বৃক্ষের 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো, ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্ম এর নাম ও পর্যায়ক্রমে লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো ডারউইনের মতে নতুন প্রজাতি কিভাবে সৃষ্টি হয়, অভিব্যক্তি অভিযোজনের সম্পর্ক লেখো, জীবনের উৎপত্তি নিম্নলিখিত গঠন 2টির তাৎপর্য ব্যাখ্যা করো। দেখো কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ার, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। তারপরে এই প্রশ্নটি দেখো, পায়রার বাউথলির অভিযোজনগত 2টি গুরুত্ব লেখো, হর্টাইলুড স্যুপ বলতে কি বোঝো, কোয়াসারভেট কি, লেমার্কের ব্যবহার ও অপব্যবহারের সূত্র ব্যাখ্যা করো, যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো, অধিকাংশ মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণদশায় দেখো লেজ সদৃশ্য গঠনের উপস্থিতির নিরিখে তুমি কিভাবে ওই ব্যক্তিকে ব্যাখ্যা করবে, এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সুন্দরী শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো, উটের ডিম্বাশয়ে আরবিসির সুবিধা কি। তো দেখো কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে, এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। তারপরে দেখো পঞ্চম অধ্যায় পরিবেশ, তার সম্পদ ও তার সংরক্ষণ। তো তোমরা দেখো এখান থেকে তোমাদের 3-14 দাগ থেকে 3-17 দাগের যে প্রশ্নগুলো তোমাদের এখান থেকে আসবে পরিবেশ ও তার সম্পদ ও তার সংরক্ষণ থেকে। তো তোমরা দেখে নাও, এই প্রশ্নগুলো তোমরা কেবলমাত্র অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকেই হুবহু কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্নটি দেখো, নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে মানব জাতির অস্তিত্ব বিপন্ন হতে চলেছে, উক্তিটির যথার্থতা প্রমাণ করো। জীববৈচিত্র্য সংরক্ষণের 2টি উদ্দেশ্য লেখো, নাইট্রোজেন স্থিতিকরণে জীবাণুদের ভূমিকা ব্যাখ্যা করো, ফুসফুসে ক্যান্সারের 2টি কারণ লেখো, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ বলতে কি বোঝো, মানুষের জনসংখ্যা অতিবৃদ্ধির ফলে জীববৈচিত্র্য ক্ষতি হয়, এমন 2টি উদাহরণ দাও, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো নাইট্রোফিকেশন ও অ্যামাইট্রোফিশনের ধাপগুলি বিবৃত করো, জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। এসপিএম এর অন্তর্গত উপাদানগুলির নাম তালিকা তৈরি করো, বনজ বস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের তাৎপর্য ব্যাখ্যা করো, অ্যাসিড বৃষ্টি কিভাবে জীববৈচিত্র্য সম্পদের ক্ষতি করে তার সাপেক্ষে 4টি উদাহরণ দাও। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্নটি দেখো, হলদিয়া শিল্পাঞ্চল কিভাবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা বৃদ্ধি করে তা মূল্যায়ন করো, লবণ সহনশীলতা সুন্দরী বৃক্ষের 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো, বায়োডাইভার্সিটি হটস্পট
এর গুরুত্ব লেখো মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয় কেন, এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। জীববৈচিত্র্য সংরক্ষণে, তারপরে দেখো ক্রিয় সংরক্ষণের ভূমিকা লেখো, জীববৈচিত্র্য সংরক্ষণে ক্রিয় সংরক্ষণের ভূমিকা লেখো, এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। N2 চক্রে নাইট্রিফিকেশন ও ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ার সাহায্যকারী একটি করে ব্যাকটেরিয়ার নাম ও তাদের ভূমিকা তালিকা আকারে প্রকাশ করো। তারপরে প্রশ্নটি দেখো, ভারতবর্ষে বিভিন্ন চিড়িয়াখানা কিভাবে বিপন্ন প্রাণীদের প্রযোজন ঘটিয়ে সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে তার উদাহরণ দাও। জীববৈচিত্র্য সংরক্ষণে JFM ও PBR এর একটি করে ভূমিকা লেখো। তো তোমরা দেখো এই প্রশ্নগুলো কেবলমাত্র অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। এবং যারা খুব কম পড়ো তোমাদের জন্য মাত্র আমরা দেখো এখানে কয়েকটি প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু প্রশ্ন কমন পাবে, তোমাদের টেস্ট পরীক্ষা বলো কিংবা ফাইনাল পরীক্ষা বলো। তো দেখো মিলার ওরে পরীক্ষায় কোন কোন জৈব অ্যাসিড সংকলিত হয়েছে, এই প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর দাগের প্রশ্নটি, বংশগতি সংক্রান্ত মেন্ডেলের পৃথক ভবনের সূত্রটি লেখো, এই প্রশ্নটিও 100% কমনযোগ্য প্রশ্ন। জেনেটিক কাউন্সিলিং এর দুটি ভূমিকা লেখো, এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। স্বপরাগযোগের দুটি সুবিধা ও ইতর পরাগযোগের দুটি অসুবিধা লেখো। মানুষের নানা ক্রিয়াকলাপে স্বাভাবিক নাইট্রোজেন চক্র ব্যাহত করার ফলে পরিবেশে যে সকল সর্বনাশ পরিণত হতে পারে তা তদন্ত করে লেখো, এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। ইনসিটু এক্সিটু সংরক্ষণ কি, সন্ধ্যামালতি গাছের ফুলের ক্ষেত্রে কিভাবে মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায় সেটি লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। ট্রপিক চলনে ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো। বাতাসে উড়ার জন্য পায়রার বাউথলি যে যে ভূমিকাগুলি পালন করে তা লেখো। তারপরে দেখো জীববৈচিত্র্য সংরক্ষণে JFM ও PBR এর একটি করে ভূমিকা লেখো। নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত কোনগুলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তা লেখো। দেখো সদ্যজাত স্তন্যপানের ইচ্ছা, সাইকেল চালানো, হাঁচি ও ক্ষিপ্রতার সঙ্গে ইকুয়েট কিপারে বল ধরা। এই যে 11টি প্রশ্ন, এই 11টি প্রশ্ন তোমরা যদি কেউ অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে 3টি থেকে 4টি প্রশ্ন হুবহু কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। টেস্ট পরীক্ষা হোক কিংবা ফাইনাল পরীক্ষা হোক, তো তোমরা দেখো কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।